বাংলাদেশে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আন্দোলন শুরু হয় ১লা জুলাই থেকে। ঢাকা ইউনিভার্সিটির একদল ছাত্র এটার নেতৃত্ব প্রদান করে এবং পর্যায়ক্রমে বাংলাদেশের সব জায়গায় এটি ছড়িয়ে পড়ে। ময়মনসিংহ থেকে আমরা আন্দোলন শুরু করি হচ্ছে ৬ জুলাই আনন্দভবন কলেজের সামনে থেকে। আমাদের একঝাঁক তরুণ এই আন্দোলনের নেতৃত্ব প্রদান করি আমরা, এবং প্রথমে আমাদের সাথে খুব অল্প কিছু লোক আমাদের সাথে মিলিত হয়, যুক্ত হয় এই আন্দোলনে। পরবর্তীতে দেখা গেছে যে ময়মনসিংহ আন্দোলন বৃহৎ আন্দোলনের রূপ নেয়। ময়মনসিংহের আন্দোলনে ১৯ জুলাই একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। এই দিনে হচ্ছে আমরা টাউন হল মোড় থেকে বাইপাস মোড় আমরা অবস্থান গ্রহণ করি, এবং সেখান থেকে আমরা যখন পরের দিকে ব্যাক করি সন্ধ্যার দিকে, ওই সময় হচ্ছে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং হচ্ছে পুলিশের বাহিনী নিয়ে, হ্যামলেট বাহিনী নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়। তখন জায়গাটা ত্রিশাল বাস স্ট্যান্ডের ওখান থেকে তারা হচ্ছে হামলা শুরু করে। মূলত মিন্টু কলেজে তারা অবস্থান নেয় এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র তারা জমা করে। সেখান থেকে অতর্কিত আমাদের উপর হামলে পড়ে। সেখানে আমাদের ছাত্র ভাইয়েরা ছিল, জুনিয়র থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল থেকে, এবং সেখানে অনেক মহিলা স্টুডেন্ট ছিল, ছাত্রীরা ছিল, এবং খেটে খাওয়া মানুষ ছিল, এবং জনগণের সর্বস্তরের অংশগ্রহণ এই দিনটিতে ছিল। এবং হচ্ছে সেখানে আমরা সন্ধ্যার পরে তাদের সাথে আমাদের বৃহৎ একটি সংঘর্ষ তৈরি হয়। পরবর্তীতে আমাদের সাগর এখানে নিহত হয়, শহীদ হয় সাগর। পরবর্তীতে আমাদের ৪ অগাস্ট আমরা যখন টাউন হল মোড়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করি, সেখান থেকে যখন আমরা কর্মসূচি শেষ করি, একই দিনে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর মানসিক সমাবেশ ডাক দেয় শান্ত এবং টিটুর বাহিনীর নেতৃত্বে। তারা শহরের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে, এবং হচ্ছে আমরা যখন টাউন হল মোড় থেকে অবস্থান কর্মসূচি শেষ করে দিই, আমাদের ছাত্র আন্দোলনের ছেলেপেলেরা যখন বাসায় ফিরতে শুরু করে, তখন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তাদেরকে পথে ঘাটে অত্যাচার শুরু করে এবং হচ্ছে গাড়ি থেকে নামিয়ে তাদেরকে মারধর শুরু করে। তো আমাদের কাছে, আমরা তখন বাসায় যাচ্ছিলাম, আমাদের কাছে মনে হয়েছে যে শহরের বিভিন্ন প্রান্তরে ময়মনসিংহ 0 পয়েন্ট, আকুয়া, টাউন হল মোড়, সাংকিপাড়া, এই জায়গাগুলোতে যখন তারা ছাত্রদের সাথে হামলা শুরু করে, ছাত্রদেরকে গাড়ি থেকে নামিয়ে নির্যাতন শুরু করে, এই সময় আমাদের কাছে মনে হলো যে তাদেরকে এইভাবে দেখে আমাদের বাসায় যাওয়া কোনোভাবেই উচিত হবে না। তো আমরা হচ্ছে তখন বাসায় লাগে, আমার সাথে আরও কয়েকজন ছিল, নাজমুল সাকিব নামে আমার সাথে একজন ছিল, আমাদের সহযোদ্ধা। তো আমরা 2 জন এবং কাজী আরিফ ভাই ছিল আরও কয়েকজন, একসাথে আমরা বের হয়ে পড়ি যে আমরা শহরের বিভিন্ন যে স্পটগুলোতে আওয়ামী লীগের হামলার তথ্য আমাদের কাছে আসে, তো আমরা সেগুলো হচ্ছে তাদেরকে প্রতিরোধ করব। তখন আমরা রাস্তায় বের হই, এবং আমরা তখন ময়মনসিংহ 0 পয়েন্টের দিকে ছিলাম। তো আমরা যখন ওখানে, তখন হচ্ছে ময়মনসিংহের টাউন হলের দিক থেকে একটা ছাত্রলীগের মিছিল এদিকে আসতে শুরু করি। তখন হচ্ছে অবস্থা এরকম যে কোনো রিক্সা আমরা পাচ্ছিলাম না রাস্তাঘাটে। আমরা তখন হচ্ছে ময়মনসিংহ যে 0 পয়েন্ট কাচারির দিকে, এখানে আমরা অবস্থান গ্রহণ করি, এবং হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম তখন পর্যাপ্ত যানবাহন এবং হচ্ছে অটো রিক্সা আর সেখানে ব্রিজের দিকে যাচ্ছিল, কিন্তু হচ্ছে তাদের যে সমাবেশ ওই দিকে হওয়ায় তারা কোনো যানবাহনকেই ব্রিজের দিকে যেতে দিচ্ছিল না, এবং পথে ঘাটে রিক্সা, তারপর অটো রিক্সা চেকিং করতেছিল। সেখানে কোনো ছাত্র যদি দৃষ্টিগোচর হতো তাহলে হচ্ছে তারা নামিয়ে মারধর করতো। তো আমরা যখন অবস্থান নিই, তখন আমরা বুঝতে পারছিলাম যে আমাদেরকে তারা সন্দেহ করতেছে, এবং হচ্ছে পরবর্তীতে আমরা ময়মনসিংহ 0 পয়েন্টের পাশে একটা মাজার আছে, মাজারের ব্রহ্মপুত্র নদীর উপরে, তো সেখানে আমরা অবস্থান করি। পরবর্তী দেখি কোনো রিক্সাই এখানে চলতেছে না, আমাদেরকে এখান থেকে দ্রুত বের হতে হবে, কারণ হচ্ছে শহরের টাউন হলের দিক থেকে এবং হচ্ছে জয়নুল আবেদিন পার্কের যে রাস্তাটা, এখান থেকে কিছু বিচ্ছিন্ন মিছিল আসতেছে। পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে
মিছিলটি ছিল যুবলীগের আরিফের নেতৃত্বে। তারা হচ্ছে আমাদেরকে শুরু থেকে ফলো করে এবং হচ্ছে সেখানে একটি ছেলে ছিল। ওই ছেলেটি হচ্ছে আমার কাছে যতদূর মনে পড়ে যে আমরা যখন আন্দোলন করতেছিলাম তখন আমাদের মঞ্চের সামনেই তাকে আমি কয়েকবার দেখেছিলাম। তো ছেলেটি হচ্ছে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে, আমরা এখানে কেন এসেছি, কোথায় পড়ি, কোথায় যাব। তো আমরা উত্তর দিচ্ছিলাম যে এখানে ঘুরতে আসি, আমরা নদীর ওই পাশে যাবো আর কি। তো আমাদেরকে তারা হচ্ছে বিভিন্নভাবে পেঁচিয়ে উল্টিয়ে পাল্টিয়ে প্রশ্ন করে যে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম কিনা। পরবর্তীতে সাকিবের ব্যাগ চেক করে এবং আমার ফোন তারা কেড়ে নেয়। তো আমাদেরকে এক প্রকার গণপিটুনি এবং হচ্ছে অনবরত মারপিটের মাধ্যমে মেলার যে মাঠটা ওখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয় মারতে মারতে। তো আমি এক পর্যায়ে সেন্সলেস হয়ে করি এবং হচ্ছে সাকিবের ডান হাতে একটি রামদার কোপ লাগে। তো সে সেন্সলেস হয়ে যায়। পরবর্তী সে আবার উঠে দৌড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু হচ্ছে তাকে আবার ধরে নিয়ে আসা হয়। তো আমাকে হচ্ছে স্বীকার করানোর চেষ্টা করা হয় যে আমি আন্দোলনের বড় নেতৃত্ব আছি কিনা এবং হচ্ছে কোন পদে আছি এবং হচ্ছে শিবিরের কোনো দায়িত্ব আছে কিনা, এখন শিবির কীভাবে জড়িত এই বিষয়ে আমাদেরকে বলানোর চেষ্টা করা হয় এবং হচ্ছে স্বীকার করানোর চেষ্টা করা হয়। যদি আমি স্বীকার না করি তাহলে হচ্ছে আমাকে ছুরি বাজিয়ে দেওয়া হয় গলাতে, আমাকে তারা মেরে ফেলবে বা পরবর্তী লাস্টে তারা হচ্ছে একটা সিদ্ধান্ত নেয় যে আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ তারা কেটে ফেলবে, যেন আজীবন আমাদের এটা মনে থাকে। ডিবি অফিসে রাত 12টার পর্যন্ত আমাদেরকে জেরা করা হয় এবং হচ্ছে বিভিন্নভাবে নির্যাতনও করা হয়। সেখানে কয়েকজন পুলিশ অফিসার ছিল যারা আমাদেরকে খুব অশ্লীল ভাষায় গালাগালি করে এবং হচ্ছে বাঁশ দিয়ে রোলার দিয়ে পিটাচ্ছিল। পরবর্তীতে হচ্ছে আমি পরিচয় দিই যে আমার বাবাও হচ্ছে পুলিশের একজন মেম্বার ছিলেন, অবসরপ্রাপ্ত। পরবর্তীতে তারা আমার প্রতি একটু শিথিলতা দেখায়। আমাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপরে থানায় নিয়ে গিয়ে হচ্ছে সাকিবের যে হাতে কূপ লেগেছিল সেটি হচ্ছে সেলাই করার জন্য হসপিটালে পাঠায়। থানায় হচ্ছে সুব্রত দাস নামে একজন এসআই, সে আমাদের উপর খুবই পাশবিক নির্যাতন চালায়। তো সেখানে হচ্ছে সে আমাদেরকে ইলেকট্রিক শক দিচ্ছিল এবং সে বলতেছিল যে আমি হচ্ছে শিবসেনা, তোরা হচ্ছে শিবির করিস, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিস, তোদের মারা তো বৈধ, মানে হচ্ছে আমি আন্দোলন করলে এবং হচ্ছে শিবির করলে আমাকে মেরে ফেলা বৈধ। তারা সে এটা বলতেছিল, বলে বলে মাঝে মাঝে পেটাচ্ছিল এবং হচ্ছে ইলেকট্রিক শক দিচ্ছিল, চুল টেনে ছিঁড়ে ফেলতেছিল প্রায়। সেখানে আমরা কয়েকবার সেন্সলেস হয়ে যাই এবং হচ্ছে পরবর্তীতে রাত 3টার দিকে আমাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। এটা বিবেচনা করে যে তারা আমাকে ট্র্যাক করে কোনো কিছু বের করতে পারবে বা আমার বাসা ঠিকানা ট্র্যাক করবে। তো আমি হচ্ছে ওখান থেকে চলে আসি। পরবর্তীতে সবাইকে জানাই যে আমরা ডিবিতে গ্রেপ্তার ছিলাম এবং ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছি। এরপরে হচ্ছে আমি বাসায় চলে যাই এবং বাসা থেকে অন্য একটি বাসায় শিফট করে ফেলি। কারণ হচ্ছে তখন তো ছিল না যে হাসিনা পলায়ন করছে বা পালিয়ে যাচ্ছে। পরবর্তীতে সাকিব ভিতরে আছে এবং সকালে সাকিবের যে আত্মীয় স্বজন তারা থানায় যোগাযোগ করতে চেষ্টা করে এবং হচ্ছে তারা প্রথমে জানিয়ে দেয় যে সাকিব এখানে নেই, সাকিবকে গ্রেফতার করা হয়নি। পরবর্তীতে হচ্ছে তারা কয়েকবার জ্বর করেও তাদেরকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বা সে সেখানে আছে এটাও নিশ্চিত করা হয়নি। আর সকাল তখন 10টা বাজে, ওই বাসায় একা, আমার সাথে যারা ছিল ওরা সবাই আন্দোলন ঢাকায় চলে গেছে। দুপুর 2টার দিকে রনি ভাই নামে আমার এক বড় ভাই সে হচ্ছে আসে, এসে হচ্ছে জানে যে হাসিনা তো পলায়ন করেছে, আপনি দ্রুত ওঠেন। আমি তখন নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম যে এটা কীভাবে সম্ভব হতে পারে, কারণ আমি তখন সম্পূর্ণ অজ্ঞানের মতো অবস্থা, যে ঠিকমতো হাঁটাচলা করতে পারতেছিলাম না কারো সাহায্য ছাড়া, খেতে পারতেছিলাম না। তখন আমি বিছানায় অনেকক্ষণ পড়েছিলাম আর কি দুপুর পর্যন্ত। তো যখন ভাই এসে বলে যে হাসিনা পালিয়ে গেছে তখন আমার মনে হয় যে এটা আমি হয়তো স্বপ্ন দেখতেছি, কিন্তু পরবর্তীতে বাইরে যখন জানলা খুলে দেখি যে মানুষ উৎসব করতেছে, তখনই
লাফ দিয়ে উঠে পড়ি বিছানা থেকে। আমার কাছে মনে হইতেছিল যে শরীরের সারা শরীর জখম থাকার পরেও আমার কোনো ব্যথা নাই।